যারা এই মুহূর্তে শুনছেন আমাকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা আজকে আলোচনা করব কবি জন ডান অর্থাৎ দ্য ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি জন ডান, ওনার লেখা খুবই পরিচিত একটি কবিতা ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং। আমরা যদি টাইটেলটা একটু দেখি, ভ্যালিডিকশন অর্থ হচ্ছে একটা বিদায় বা বিদায় সম্ভাষণ যাই বলি না কেন, ফরবিডিং মর্নিং অর্থাৎ একটা বিদায়ে কি করা হচ্ছে, মর্ন করতে নিষেধ করা হচ্ছে অর্থাৎ শোক প্রকাশ করতে বারণ করা হচ্ছে। তো এই কবিতার টাইটেলটা আমাদের কাছে আরও স্পষ্ট আরও ক্লিয়ার হবে যখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে জানব। তো এই কবিতাটি জন ডান লিখেছিলেন 1611 সালে, যখন তিনি তার স্ত্রীকে বা বিলাভেডকে অর্থাৎ অ্যানে মোরকে ছেড়ে লন্ডনে রেখে তিনি ফ্রান্সে একটা কূটনৈতিক সফরে যান। ঠিক সেই সময়ে আমাদের জন ডান তার বিলাভেডের প্রতি তার বিশ্বাস, তার হচ্ছে আত্মিক যেই কানেকশন, দৃঢ়তা, এগুলো বোঝাতেই মূলত তিনি এই কবিতাটি লিখেছেন। তিনি তার বিলাভেডকে তাদের এই বিদায়ে হচ্ছে শোক প্রকাশ করতে বারণ করেছেন। কেন বারণ করেছেন? কারণ তাদের ভালোবাসাটা কোনো পার্থিব ভালোবাসা নয়, তারা সোল দ্বারা কানেক্টেড। তাই তারা বিচ্ছিন্ন হলেও মূলত একত্রিত থাকবেন। তো আমরা কবিতাটি এখন লাইন বাই লাইন পড়ব এবং অবশ্যই অর্থ সহ শুরু করছি। তার আগে বলে নেওয়া উচিত যে আমরা যখন এই কবিতাটি পড়ব তখন এটা যেহেতু 1611 সালে লেখা, অবশ্যই এটা হচ্ছে মডার্ন ইংলিশের মতো, এই কবিতার স্পেলিংগুলো মডার্ন ইংলিশের মতো নয়, কিছুটা ভিন্নতা রয়েছে, আমরা দেখতে পাবো যখন আমরা পড়ব। তো ওটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে আর কি। As virtuous men pass mildly away and whisper to their souls to go, মানে কবি এখানে বলছেন ভার্চুয়াস যারা আমাদের সজ্জন ব্যক্তি পৃথিবীতে, তারা কি করে, তারা হচ্ছেন যে খুবই মাইল্ডলি পৃথিবী থেকে চলে যান, মানে খুবই নীরবভাবে পৃথিবী ছেড়ে চলে যান অর্থাৎ মৃত্যুবরণ করেন। এবং whilst some of their sad friends do say the breath goes now and some say no, কবির মৃত্যুর সময়টাতে কিছু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা কেউ কেউ বলেন যে তার শ্বাস প্রশ্বাস এখনও চলছে এবং কেউ কেউ বলেন যে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই যেই ভার্চুয়াস মানুষগুলো তারা এতটাই নীরবে মৃত্যুবরণ করে যে তাদের কাছের মানুষগুলো বুঝতেও পারেন না যে তার শ্বাস প্রশ্বাস এখনও চলছে নাকি তিনি মারা গেছেন। অর্থাৎ এখানে ভার্চুয়াস মানুষের মৃত্যুর সাথে কবির এই বিদায়টাকে হচ্ছে যে তুলনা করা হচ্ছে। ভার্চুয়াস মানুষ হচ্ছেন খুবই নীরবে মৃত্যুবরণ করেন, কবির বিদায়টাও ঠিক সেভাবে হওয়া উচিত, কবি এটা বলতে চাচ্ছেন। কিন্তু আমরা আরেকভাবে দেখতে পারি যে ভার্চুয়াস মানুষেরা যখন পৃথিবী ছেড়ে যান, তারা কি আসলে পৃথিবী ছেড়ে চলে যান? না, তারা তাদের কর্মের মাধ্যমে পৃথিবীতে চিরকাল বেঁচে থাকেন। তারা মৃত্যুবরণ করলেও পৃথিবীতে আসলে বেঁচে থাকেন তাদের কর্মের মাধ্যমে। ঠিক সেরকমই বিদায়টা এখানে কবি, আমরা বলেছি যে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন জেনেছি তখন বলেছি যে কবি তার বিলাভেডকে ছেড়ে সাময়িক সময়ের জন্য বিদায় নিচ্ছেন এবং তিনি তার বিলাভেডকে মর্ন করতে বারণ করছেন অর্থাৎ শোক প্রকাশ করতে বারণ করছেন এবং তিনি চান যে তার যে বিচ্ছেদ, তাদের যেই বিচ্ছেদটা, তাদের যে বিদায়টা, সেটা যেন ভার্চুয়াস মানুষদের মতোই হয়। ভার্চুয়াস মানুষরা ঠিক যেভাবে পৃথিবী ছেড়ে বিদায় নেন, কিন্তু আসলে তারা পৃথিবী ছেড়ে যান না, তারা কিন্তু তাদের কর্মের মাধ্যমে থেকে যান। ঠিক সেভাবেই কবির বিদায়টাও ফিজিক্যালি তারা আলাদা হচ্ছেন, কিন্তু ওনারা বিদায় নিচ্ছেন না, কারণ তারা আত্মার দ্বারা সংযুক্ত। সে কারণে তাদের বিদায় হলেও আসলে কিন্তু কবি বিদায় নিচ্ছেন না, কারণ তিনি সোলের দ্বারা সংযুক্ত রয়েছেন। Let us melt and make no noise. আচ্ছা, এখানে কবি বলছেন যে চলো আমরা গলে যাই এবং কোনো শব্দ না করে। এখানে গলে যাওয়া বলতে মূলত বিদায়টাকে বোঝানো হচ্ছে আর কি। আচ্ছা, নো টিয়ার ফ্লার্স নর শাই টেম্পেস্ট মুভ, মানে কোনো কান্নার বর্ষণ হবে না বা কোনো দীর্ঘশ্বাসের ঝড় হবে না। তাদের বিদায়টা এতটাই নীরব হবে, কোনো মানে শব্দহীন হবে যে সেখানে কোনো কান্না থাকবে না বা কোনো দীর্ঘশ্বাস থাকবে না।
ইট ওয়ার প্রফেনেশন অফ আওয়ার জয় টু টেল দ্য লেথি আওয়ার লাভ। মানে যদি আমাদের বিদায়টা কোনো কান্না বা দীর্ঘশ্বাসের দ্বারা আমাদের বিদায়টা হয়, তখন এটা কিন্তু অপবিত্র হবে এবং অপেশাদার মনে হবে, অর্থাৎ ইম্যাচিউর মনে হবে। যেহেতু কবি এবং তার বিলাভেডের যেই রিলেশনশিপ, যেই লাভ, সেটা হচ্ছে মূলত প্লেটনিক। এখানে কবি এবং তার বিলাভেডের মধ্যে যেই লাভ কানেকশনটা রয়েছে সেটাকে আমরা অনেকগুলো টার্মে বলতে পারি। যেমন প্রথমে বলতে পারি সেটাকে প্লেটনিক লাভ, আনকন্ডিশনাল লাভ, ডিভাইন লাভ, রিফাইন্ড লাভ, আমরা বলতে পারি ট্রান্সেন্ডেন্টাল লাভ, আমরা বলতে পারি পিওর লাভ, হ্যাঁ, অনেকগুলো ইনোসেন্ট লাভ, হ্যাঁ, অনেকগুলো টার্মে আমরা এটাকে বলতে পারি। আচ্ছা, তো এই ভালোবাসা যেটা পার্থিব ভালোবাসার ঊর্ধ্বে, হ্যাঁ, তারা কিন্তু সোলের দ্বারা, আত্মার দ্বারা কানেক্টেড। তো এই ভালোবাসাটা কোনো ঠুনকো ভালোবাসা নয় বা কোনো পার্থিব ভালোবাসার মতোও নয় যে তারা একে অন্য থেকে দূরে চলে গেলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, হ্যাঁ, এরকম কোনো ভালোবাসা এটা নয়। তো তাই জন্য কবি তার বিলাভেডকে মরণ করতে বারণ করছে। যদি তারা এখন শোক প্রকাশ করে গতানুগতিক ভালোবাসার মতো, তাহলে ভীষণ ইম্যাচিউর মনে হবে। হ্যাঁ, মুভিং অফ দ্য আর্থ ব্রিংস হার্মস অ্যান্ড ফিয়ার্স, মেন রেকন হোয়াট ইট ডিড অ্যান্ড মিন্ট। অনেকে এখানে মুভিং অফ দ্য আর্থ বলতে বুঝিয়েছেন যে ভূমিকম্পকে, অর্থাৎ পৃথিবীর যে ভূমিকম্প, এটা কিন্তু অনেকেই টের পান। মানে মানুষ আবার খতিয়ে দেখেন কেন এটা হলো বা এটার কারণ কি, অনেক কিছু খতিয়ে দেখেন এবং যে ভূমিকম্পটা হয় এটা মানুষ বুঝতে পারে আর কি। কিন্তু পরক্ষণিক কবি বলছেন যে ক্যাপিটেশন অফ দ্য স্পেয়ার্স দো গ্রেটার ফার ইজ ইনোসেন্ট, অর্থাৎ এখানে পরক্ষণিক কবি বলছেন যে মহাজাগতিক গোলকের যে কম্পন সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। মহাজাগতিক গোলকের যে কম্পন সেটা পৃথিবীর যেই ভূমিকম্প সেটা থেকেও অনেক বেশি বড় পরিসরের একটা জিনিস, কিন্তু সেটা আমরা মানুষেরা অনুভব করতে পারি না, বুঝতে পারি না, কিন্তু আর্টওয়ার্কটা আমরা অনুভব করতে পারি। কবি বোঝাতে চেয়েছেন তাদের ভালোবাসাটা এই মহাজাগতিক গোলকের কম্পনের মতো এতটা বিশাল, কিন্তু তাদের ভালোবাসাটা মানুষ যেন বুঝতে না পারে। কিন্তু যেই পার্থিব যেই ভালোবাসা সেটাকে কবি মূলত এখানে ভূমিকম্পের সাথে তুলনা করেছে, যেটা সচরাচর মানুষ বুঝতে পারে, ধারণা করতে পারে বা অনুভব করতে পারে। হ্যাঁ, যাই হোক, এখানে বোঝাতে চেয়েছেন যে তাদের ভালোবাসা সেটা অনেক গভীর, যেটা সচরাচর মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষেরা। ডাল সাবলিউনারি লাভার্স লাভ হুজ সোল ইজ সেন্স ক্যানট অ্যাডমিট অ্যাবসেন্স। আচ্ছা, এখানে ডাল সাবলিউনারি বলতে কবি আসলে বুঝেছেন পার্থিব ভালোবাসাকে কবি নিষ্প্রাণ বলতে চেয়েছেন আর কি। যেটা কিনা শুধুমাত্র ইন্দ্রিয় সর্বস্ব ভালোবাসা, সেটাকে কবি নিষ্প্রাণ বলতে চেয়েছেন। এবং যেই পার্থিব ভালোবাসা সেটা কিন্তু একে অন্যের অ্যাবসেন্সটাকে তারা মেনে নিতে পারে না, বিকজ ইট ডোন্ট রিমুভ দোজ থিংস হুইচ এলিমিনেটেড ইট, কারণ দূরত্ব ছিনিয়ে নেয় সেসব উপাদান যার উপর কিনা এই ভালোবাসাটা নির্ভর করে। হ্যাঁ, দূরত্ব সেটাকে ছিনিয়ে নেয় আর কি, অ্যাবসেন্সটা আসলে তারা মেনে নিতে পারে না। আমরা সচরাচর এসব লাভ রিলেশনশিপগুলো দেখি, খুবই কমন, যে একে অন্যের থেকে দূরে চলে গেলে তারা ভুলে যায় বা তাদের রিলেশনশিপটা মানে একজনের অ্যাবসেন্সে বা যদি দূরত্ব তৈরি হয়ে যায় তখন একে অন্যকে ভুলে যেতে থাকে বা তাদের রিলেশনশিপটা ফেড হতে থাকে আস্তে আস্তে। কিন্তু কবি এবং তার বিলাভেডের গভীর যেই আত্মিক কানেকশন সেটা দূরে গেলেও কখনো ফেড হয় না। বাট উই বাই এ লাভ সো মাচ রিফাইন্ড দ্যাট আওয়ার সেলস নো নট হোয়াট ইট ইজ। মানে কিন্তু আমরা যেই ভালোবাসা দ্বারা যুক্ত রয়েছি বা আমাদের ভালোবাসা এতটাই রিফাইন্ড, এতটাই পরিশুদ্ধ যে আমরা আসলে জানি না এটা কি। ইন্টার অ্যাজিউড অফ দ্য মাইন্ড কেয়ারলেস আইস লিপস অ্যান্ড হ্যান্ডস টু মিস, অর্থাৎ আমরা মানসিকভাবে এতটাই আশ্বস্ত যে আমরা আমাদের হাত, ঠোঁট, তারপরে চোখ, এগুলোর উপস্থিতিই টের পাই না। হ্যাঁ, মানে আমাদের ভালোবাসাটা মোটেও কার্নাল নয়, মানসিকভাবে কানেক্টেড। হ্যাঁ, তাই আমরা আমাদের হাত, ঠোঁট বা চোখের উপস্থিতি অনুভবই করার প্রয়োজন পড়ে না আর কি, আর উপস্থিতি আমরা টের পাই না। আওয়ার টু সোলস therefore which are one
though I must go into not yet a bridge but an expansion like gold to airy thinness bit. এখানে বলা হচ্ছে যে আমাদের দুইটা আত্মা কিন্তু এক, যেহেতু আমাকে যেতেই হবে, আমরা কিন্তু বিচ্ছিন্ন নয়। যেভাবে এখানে আরেকটা কম্পারিজন করছেন কবি, যেভাবে একটা সোনাকে পিটিয়ে পাতলা করে সেটাকে সম্প্রসারিত করা হয়, ঠিক সেভাবেই আমরা কিন্তু বিচ্ছিন্ন নয়। হ্যাঁ, আমাদের দূরত্বটা তৈরি হলেও আমরা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাই না, আমরা ওই সোনার পাতের মতোই আরও প্রসারিত হতে থাকি, আমাদের ভালোবাসাটা আরও প্রসারিত হতে থাকে। হ্যাঁ, এখানে এই সোনার পাতের সাথে কবি তার ভালোবাসাকে তুলনা করেছেন। ইফ দে বি টু দে আর টু সো অ্যাজ স্ট্রিপ টু ইন কম্পাসেস আর টু thy soul the fixed foot makes no show to move but doth if the other do। আচ্ছা, এই চারটা লাইন কিন্তু আমাদের এই পুরো কবিতাটার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। এই চারটা লাইনকে কোট করতে হবে পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কবি মেটাফিজিক্যাল একটা কনসিটের ব্যবহার করেছেন, যেটা কিনা মেটাফিজিক্যাল পোয়েট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। কনসিট হচ্ছে কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, অর্থাৎ দুটো কমপ্লিটলি ভিন্ন জিনিসকে একই সাথে এনে তুলনা করা। এই চারটা লাইনে কবি কম্পাসের সাথে কবি এবং তার বিলাভেডের তুলনা করেছেন, সেটা ভীষণ গুরুত্ব বহন করে এই কবিতাটিতে। হ্যাঁ, ইফ দে বি টু দে আর টু সো অ্যাজ স্ট্রিপ টু ইন কম্পাসেস আর টু thy soul the fixed foot makes no show to move but doth if the other do। অর্থাৎ এখানে কবি বলছেন যে যদি আমাদের আত্মা দুটি হয়, তারা জোড়া কম্পাসের মতোই। জোড়া কম্পাস আমরা কি দেখি যে তাদের দুইটা ফুট রয়েছে, দুইটা পা রয়েছে, কিন্তু তারা কিন্তু গোড়ার দিকে একসাথেই কানেক্টেড। হ্যাঁ, সেখান থেকে তারা কখনোই বিচ্ছিন্ন হয় না। কম্পাসে যখন আমরা বৃত্ত আঁকি তখন দেখি একটা হচ্ছে ফুট যেটা কিনা ফিক্স থাকে খাতার সঙ্গে, যেটা বৃত্তের কেন্দ্র, এবং অপর যেই ফুটটা রয়েছে সেটা একটা ঘুরে ঘুরে একটা সার্কেল তৈরি করছে। হ্যাঁ, অর্থাৎ ফিক্সড ফুটটা সবসময়ই একই জায়গায় থাকে এবং অপর যেই ফুটটা রয়েছে সেটা সার্কেল তৈরি করছে। এখানে কবি এই ফিক্সড ফুটের সাথে তার বিলাভেডের তুলনা করেছেন, এবং যেই ফুটটা হচ্ছে সার্কেল তৈরি করে সেটাকে কবি নিজের সঙ্গে তুলনা করেছেন, কারণ কবির বিলাভেড যিনি কিনা লন্ডনে রয়েছেন এবং কবি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সেই লন্ডনে আবার ফেরত আসবেন। তাই জন্য এখানে কবি নিজেকে কম্পাসের সেই মুভিং ফুটটার সঙ্গে তুলনা করেছেন এবং তার বিলাভেডকে সেই ফিক্সড ফুটের সঙ্গে তুলনা করেছেন। thy soul the fixed foot মেক্স নো শো টু মুভ, যে কবি এখানে বলছেন যে তোমার আত্মা সেটা যেটা হচ্ছে ফিক্সড থাকে সেটা কখনো নড়াচড়া করে না আর কি, বা ডোথ ইফ দ্য আদার ডো, কিন্তু করে যখন হচ্ছে একটুখানি নড়াচড়া করে, যখন অপর যেই পাটা সেটা একটু নড়ে তখন এই ফিক্সড ফুটটা একটুখানি নড়াচড়া করে, কিন্তু কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয় না। হ্যাঁ, আমরা বৃত্ত আঁকার সময় আমরা দেখতে পাই যে একটুখানি নড়াচড়া করলেও ফিক্সড ফুট কখনোই কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। আচ্ছা, অ্যান্ড দো ইট ইন দ্য সেন্টার সিট, যদিও এই হচ্ছে ফিক্সড ফুটটা এটা কী করে সেন্টারে এক জায়গায় বসে থাকে সেন্টারে, yet when the other far doth roam it leans and hearkens after it, যখন অন্য ফুটটা ঘুরে বেড়ায় তখন এটা কি করে, একটা হচ্ছে এটা ঝুঁকে থাকে এবং এটা হচ্ছে কান পেতে রাখে আর কি, এরকম বোঝাচ্ছে। অ্যান্ড গ্রোস এরেক্ট অ্যাজ ইট কামস হোম, এবং এটা সোজাভাবে দাঁড়িয়ে থাকে, যেহেতু অন্যটা হচ্ছে ফিরে আসে, এজন্য এটা এই ফিক্সড ফুটটা কি হয়, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। টাচ উইল দাউ বি টু মি, তুমি ঠিক এরকমই আমার কাছে। হু মাস্ট লাইক দ্য আদার ফুট অবলিকলি রান, মানে যাকে অন্য পায়ের মতো হচ্ছে তির্যকভাবে চলতে হবে। দ্য ফার্মনেস মেক্স মাই সার্কেল জাস্ট, মানে তোমার যেই দৃঢ়তা সেটা আমার বৃত্তকে আরও কি করে তোলে, আরও হচ্ছে যে নিখুঁত করে তোলে। হ্যাঁ, অ্যান্ড মেক্স মি এন্ড ওয়ার আই ডেড, এবং আমাকে ঠিক সেখানেই ফিরিয়ে আনে যেখানে আমি শুরু করেছিলাম। আচ্ছা, এখানে পুরো কবিতাটি যদি আমরা একটু সামারাইজ করি, পৃথিবীতে যেভাবে ভার্চুয়াস মানুষগুলো মৃত্যুবরণ করেন খুব নীরবে শান্তভাবে, তাদের যেই বিদায়টা, অর্থাৎ তার বিলাভেডের থেকে তিনি যে
বিদায় নিয়ে যাচ্ছেন সেটাও খুবই নীরবে হওয়া উচিত, এবং তার বিলাভেডকে তিনি কোনো মৌন করতে অর্থাৎ শোক প্রকাশ করতে বারণ করছেন, অর্থাৎ কোনো দীর্ঘশ্বাস বা কোনো কান্নার বর্ষণ এরকমটা তিনি চান না, কারণ তিনি তাদের ভালোবাসাটাকে এতটাই বড় পরিসরে দেখেন যে তিনি মনে করেন যে হচ্ছে পৃথিবীতে যেই ভূমিকম্প হয় সেটা মানুষ বুঝতে পারে, হ্যাঁ মানুষ বুঝতে পারে, তীব্রতায় অনুভব করতে পারে, কিন্তু যেই মহাজাগতিক গোলকের যে কম্পন সেটা মানুষ বুঝতে পারে না, কিন্তু এই মহাজাগতিক গোলকের কম্পনটা ভূমিকম্প সেটা থেকে অনেক বড় কিছু। তো কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে ভূমিকম্প দ্বারা কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে পার্থিব যেই ভালোবাসা সেটা মানুষ সহজেই বুঝতে পারে বা সচরাচর ঘটে থাকে, মানুষ ধারণা করতে পারে, কিন্তু কবির এবং কবির বিলাভেডের যেই রিলেশনশিপ, যেই ভালোবাসা সেটা কিন্তু মানুষ ধারণা করতে পারে না, মানে সাধারণ মানুষের জানার বাইরে আর কি, জ্ঞানের বাইরে। এবং তাদের ভালোবাসাটা ভীষণ রিফাইন্ড, ভীষণ ইনোসেন্ট, ভীষণ হচ্ছে মানে প্লেটনিক আর কি, আত্মিক বন্ধন রয়েছে তাদের মধ্যে একটা, তাদের ভালোবাসাটা ভীষণ গভীর। কবি বলেছেন যে পার্থিব ভালোবাসা এখানে অ্যাবসেন্সটা মেনে নেয় না, কিন্তু হচ্ছে কবির যেই ভালোবাসা সেটা যেহেতু আত্মিকভাবে কানেক্টেড সেহেতু অ্যাবসেন্সটা খুব বেশি কিছু ম্যাটার করে না, যদিও তাকে দূরে যেতে হবে কিন্তু তারা মূলত বিচ্ছিন্ন নয়, হ্যাঁ তাদের আত্মা আসলে এক। সোনার যেই বারগুলো পিটিয়ে সম্প্রসারিত করা হয় ঠিক সেরকমই তাদের ভালোবাসাও দূরে গেলেও বিচ্ছিন্ন হবে না, কিন্তু সোনার বারের মতো প্রসারিত হবে, এরকমটাই বুঝিয়েছেন। এবং পরবর্তীতে একটি কম্পাসের সাথে তুলনা করেছেন তাকে এবং তার বিলাভেডকে। কম্পাসের ফিক্সড ফুটটা তার বিলাভেড, এবং যেই ফুটটা সার্কেল তৈরি করে চারপাশে ঘুরে ঘুরে সেটা হচ্ছে কবি নিজের সাথে তুলনা করেছেন সেটাকে। তার বিলাভেডের যেই দৃঢ়তা, হ্যাঁ দৃঢ়তার কারণেই কবি আবার ফিরে আসবেন, দৃঢ়তা এবং ধৈর্যের কারণে কবি আবার তার কাছে ফিরে আসবেন, তার বিলাভেড ঠিক একই জায়গায় স্থির থাকবেন এবং কবি সমস্ত কাজ শেষ করে তিনি আবার প্রথম থেকে যেখানে শুরু করেছিলেন ঠিক সেখানেই ফিরে আসবেন। এখানে কবি মূলত আত্মিক কানেকশনটা সেটাকেই কবি এখানে গ্লোরিফাই করেছেন এই মেটাফিজিক্যাল পোয়েমের মাধ্যমে। এই ছিল আমাদের আজকের কবিতা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।